বর্তমান সরকার কার্যক্রম গ্রহণ করেছে। আগামী 18 এপ্রিল শনিবার সারা দেশে উপজেলা হেলথ অ্যান্ড প্ল্যানিং অফিসারদের নিয়ে আয়োজিত সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এবং খামের প্রাদুর্ভাব নিয়ে আমরা গত ব্রিফিং এ কথা বলেছি, সেটা 5 এপ্রিল থেকে তো শুরু হয়েছে, এটা কন্টিনিউ করছে। আমরা আবার একটু ক্লিয়ার করি, আমরা খুব সিরিয়াসলি টিকা দেওয়া শুরু করলেও হাম যে পর্যায়ে আছে এটা কমে আসতে সময় নেবে, কারণ প্রত্যেকটা শিশু শরীরে টিকা দেওয়ার পর ইমিউনিটি তৈরিতে সময় নেয় এবং আমাদের একটা অংশ শিশু কাভারেজের মধ্যে ছিলেন না। আমরা আবারও বলতে চাই এটা আগের একটা ব্যর্থতার সমস্যা, তারপরও এগুলো বলে আমাদের শিশুদের মর্মান্তিক মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা হসপিটালগুলোতে সর্বোচ্চ চেষ্টা করছি যারা আক্রান্ত হয়ে যাবে তাদেরকে যথেষ্ট সম্ভব সমর্থন দেওয়া, সাপোর্ট দেওয়া। কিন্তু আপনারা একটা জিনিস জানেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আবার একই সাথে যখন একই সেবা অনেকের প্রয়োজন হয়, বিশেষ করে আইসিইউর মতো সেবা, তখন এটা জটিল হয়ে যায়। তারপরেও সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এটাকে ঠিকভাবে ম্যানেজ করার জন্য যতটা সম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কক্সবাজার সি বিচ ও বিভিন্ন স্থানে যে উচ্ছেদ অভিযান চলছিল অবৈধ স্থাপনা, সেটা কন্টিনিউ করছে। ব্যবসা, পরিবহন খাত এবং নির্মাণ খাতে যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এখনই আসছে যে চাঁদাবাজি কি হচ্ছে না, উত্তর হচ্ছে এখনো হচ্ছে, কিন্তু আমরা জিরো টলারেন্স নীতি দিচ্ছি। আমরা দীর্ঘদিনের একটা কাঠামোবদ্ধ সমস্যাকে যখন মোকাবেলা করতে যাই, আমরা আশা করি জনগণ সরকার কিছু সময় দেবে এটা নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বা খুবই আন্তরিক কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কারাগার সম্পর্কে আমরা প্রায় বলি যে এটা আসলে শাস্তি দিয়ে মানুষকে কতটুকু ভালো করা যায়, তার চাইতে এটা সংশোধনাগার হওয়া দরকার। মানুষকে ওখানে নিয়ে আটক করে শাস্তি দিয়ে তাকে শোধরানোর চেষ্টা চাইতে শোধনাগার, তাকে যেন সংশোধনাগার বানানো যায়, সেইটার আধুনিকায়নের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করেছে। আর মাদকের বিরুদ্ধেও একটা অভিযান পরিচালিত হচ্ছে, এটা রেগুলার অভিযান, কিন্তু এটার ব্যাপারে একটু সিরিয়াসলি এটা করার চেষ্টা হচ্ছে এখন। নৌ পরিবহন মন্ত্রণালয়ের যেটা হয়েছে নদী রক্ষা কমিশন আইন সংশোধন, এটা খসড়া চূড়ান্ত হয়েছে। এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য হবে। এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ 5 বছর জেল, 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। তো এই আইনটা কার্যকর করার জন্য আমরা সর্বোচ্চ এবং খুব আন্তরিকভাবে চেষ্টা করবো। বাংলাদেশে আইন আছে, আপনারা নিশ্চয়ই বলতেই পারেন, কিন্তু আইনের প্রয়োগ আমরা আশা করি ঠিকঠাক মতো হবে। বেসামরিক বিমান পরিবহন আগামী 18 এপ্রিল রাত 2টায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। বিগত সরকারের তুলনায় হজযাত্রার খরচ টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে। এছাড়া কোনো চার্টার ফ্লাইট পরিচালনা ছাড়াই 78,000-এর বেশি হজযাত্রী পরিবহন করা হচ্ছে। তাহলে 12,000 টাকা অন্তত টিকিটে কমানো হয়েছে। মানে ইনফ্লেশন হিসাব করলে বাড়ার কথা ছিল, যদি আগের সাথেও তুলনা করি, সেখানে কমানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় পাহাড় কাটার ক্ষেত্রে এক্সকাভেটর বন্ধে কঠোর নজরদারি শুরু করেছে। ইটভাটায় ব্যবহৃত মাটির উৎস যাচাই ছাড়া কোনো অনুমতি দেওয়া যাবে না। ইটভাটায় কৃষি জমির মাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা জানি বাংলাদেশে ইটভাটার কারণে আমাদের আবাদযোগ্য জমির ক্ষতি হচ্ছে, এবং আমরা হয়তো এটাও আরও জানি যে আমরা গভীর করে ফেলে একটা ক্ষতি যেটা হয় টপ সয়েল বলে, যে সয়েলটা বহু বছরের বন্যা বা মানে পলিমাটি জমে তৈরি হয়, যেটা উর্বর, ওই উর্বর মাটিটাই কেটে ফেলা হয়। তো এটা একটা মারাত্মক সংকটের ব্যাপার। আমাদের এই খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য এই ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। অনেক কিছুই আসলে আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল, কিন্তু এগুলো সবসময় ইমপ্লিমেন্টেড হয়নি। কিন্তু আমরা যে কথাটা সবসময় বলতে চাই, যে সরকারটা জনগণের ম্যান্ডেটে নির্বাচিত হয়েছে, জনগণ একটা বড় ম্যান্ডেট দিয়ে যে সরকারকে পাঠিয়েছে, সেই সরকারটা জনগণের স্বার্থের ব্যাপারে সিনসিয়ারলি কাজ করতে চায়। যুব ক্রীড়া মন্ত্রণালয় জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস 26-এ সাফ জয়ী অনূর্ধ্ব 20 ফুটবল দলকে মানে প্রত্যেকে 1 লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে ফেরানোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত নারী বিপিএল এই মাঠে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন এটা একটা আন্তর্জাতিক সুবিধা সম্পন্ন স্টেডিয়ামে ছিল, কিন্তু রাজনৈতিক কারণে এটাকে অবহেলা করে সমস্যায় ফেলা হয়েছিল। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় 10 এপ্রিল জাতীয় সংসদে পাশ হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2026। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন আইনের দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা, সাক্ষীর নিরাপত্তা এবং নারীদের সুরক্ষায় বিশেষ বিধান যুক্ত করা হয়েছে।
এটার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ব্যবহার। মানে এটাতে ডিজিটাল ক্ষেত্রে যা যা হয় ডিজিটাল প্রমাণ ব্যবহার করে বিচারকে আরো কার্যকর করা হবে। একটা কথা এখানে একটু যোগ করে রাখা দরকার বলে মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে এই ইস্যুতে কথা হয়েছে, আমি একটা প্রোগ্রামে বলেছিও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটা বিশেষ সেল গঠিত হবে খুব অল্প সময়ের মধ্যে, যার কাজ হচ্ছে নারীদের বিভিন্ন নির্যাতন হয়রানি, বিশেষ করে সাইবার বুলিং এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। মানে আমরা খেয়াল করেছি একজন নারী শুধুমাত্র নারী হবার কারণে তার রাজনৈতিক পরিচয় নিয়ে তার সমালোচনা হতে পারে। মানে আমরা পুরুষরাও যখন আমাদের একটা পলিটিক্যাল স্ট্যান্স দিই, সমালোচনা হয়, আমাদেরকে অনেক সময় অশালীন ভাষায় কথা বলে, কিন্তু নারীদের ক্ষেত্রে কতগুলো বিশেষ বিশেষ ভাষা, বিশেষ বিশেষ শব্দ, বিশেষ বিশেষ কথা তাদের ক্ষেত্রে ছুড়ে দেওয়া হয়। এই ধরনের বুলিং, আমি ব্যক্তিগতভাবে কয়েকজন নারীর সাথে আমার অন্তত কথা হয়েছে যারা এই ধরনের বুলিং এর শিকার হয়ে অত্যন্ত সমস্যায় আছেন। এটা শুধুমাত্র যিনি পাবলিকলি কথা বলছেন তা না, তিনি তার ভার্সিটিতে পড়ছেন, স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, কারোর সাথে কোনো রকম কোনো মনোমালিন্য হয়েছে, সেটার রেজাল্টে তারা এইরকম কিছু করার চেষ্টা করছে। সো আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর কিছু ব্যবস্থা নিতে যাচ্ছি, এটুকু আগাম জানিয়ে রাখছি। ওটা যখন হবে আমরা নিশ্চয়ই আনুষ্ঠানিকভাবে সেটাও জানাবো। এর বাইরেও সাইবার বুলিং এবং অনলাইনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আমরা কিছু কাজ করছি, সেটা একটু পরে বলছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় খাল খনন কর্মসূচি এখানে আছে। 900 কোটি টাকা শ্যামপুর খাল উন্নয়ন প্রকল্পটি অনুমোদন হয়েছে। এখানে আধুনিক নেটিং ব্যবস্থা এবং হাঁটার রাস্তা তৈরি করা হবে। মানে শ্যামপুর খালের কথা আপনারা জানেন, যেটা শুধু খাল না, যেহেতু একটা শহরের মধ্যে থাকা খাল, এখানে আমরা চেষ্টা করছি যেখানে মানুষের এক ধরনের গ্যাদারিং হতে পারে, এটা এখানে হাঁটার রাস্তা ব্যবস্থা করা হয়েছে প্রকল্পের ক্ষেত্রে বলছি। সড়ক মন্ত্রণালয় সরকারের যে বৃক্ষরোপণ কর্মসূচি আসে তার সাথে অ্যালাইন্ড হয়ে এই সড়ক ও সেতু মন্ত্রণালয় আগামী 5 বছরে 25 লাখ বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেটা 1 এপ্রিল থেকে শুরু করেছে এবং সেটা কন্টিনিউ করছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অনেকগুলো কাজ করছে। জলাতার যে নীতি আছে সেই নীতির ভিত্তিতে জলমহল, উপকূলীয় খাল, হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করা হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এটাকে একটু জোর দিয়ে বলতে চাই। একটা সময় এগুলো ইজারা দেওয়া হয়েছে এবং ইজারাদাররা যেটা হয়েছে যে তারা তাদের এক ধরনের রেস্ট্রিক্টেড ভাবে এখানে তারা তাদের মতো করে কাজ করেছেন, কিন্তু জলাতার মানে হচ্ছে প্রান্তিক যে জেলেরা আছেন তারা এখানে খুব সুবিধা করতে পারতেন না। তো সেটার ভিত্তিতে এগুলো সবগুলো উন্মুক্ত করে দেওয়া উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এটা আসলে করব। এইখান থেকে সরকার কিছু উপার্জন করে, কিন্তু আমরা যদি আসলে গভীরভাবে চিন্তা করি এই আয়টা যদি সরকার কম করে সেটা আরো বহু মানুষের মধ্যে বন্টিত হয়ে যায়। এই ইজারা মূলত আসলে কিছু সামর্থ্যবান মানুষের কাছে যায় এবং সেই সামর্থ্যবান মানুষই আরো বেশি আয় করে। সো এই জলার ক্ষেত্রে যে ইনকাম, এটা যদি মানে যিনি এটা ইজারা নিচ্ছেন সেই পুরো ইনকামটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা বা সিদ্ধান্ত অলরেডি আসলে হয়েছে। সব সময় যেটা হয় যে ইলিশ মাছ যখন আহরণ বন্ধ থাকে, সেটার যে খাদ্য সাহায্য বা অন্যান্য সাহায্য আছে সেগুলো কন্টিনিউ করা হয়েছে। 3,11,000 জন জেলের মধ্যে এটা হয়েছে, এটা করা গেছে। তার রোগমুক্ত পোনা উৎপাদন, আধুনিক মাছ চাষ নিশ্চিতকরণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে 114টি হ্যাচারির ডিজিটাল ডেটাবেস তৈরি করে সংস্কার ও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরো কিছু প্রযুক্তি আমরা যুক্ত করছি যাতে এই জিনিসটা কন্টিনিউ করা যায়। আপনারা জানেন যে বাংলাদেশ মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ব্লু ইকোনমি বা সমুদ্র সম্পদ উন্নয়ন, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুয়াকাটা ও সলিমপুরে 2টি সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে। চেকপোস্ট করা হচ্ছে যাতে এগুলো জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং অবৈধ মৎস্য আহরণ বন্ধ করা যায়। এরকম আরো বেশ কিছু কাজ আছে, আমি খুব বিস্তারিত করতে যাচ্ছি না। জ্বালানির সাথে একটা, এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক প্রশ্ন আছে, আমি একটা আপডেট দেই। এটা নিয়ে গত ব্রিফিং এ আমরা কথা বলেছি, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি আবার একটু উল্লেখ করতে চাই, সেখানে আমরা গত মার্চ মাসে 2025 সালের মার্চ এবং 26 সালের মার্চের তুলনা করে দেখিয়েছিলাম সরবরাহ কমেছে, কিন্তু অত কমেনি যে এটা আমাদের এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে এক ধরনের প্যানিক থেকে হয়েছে এবং তার সলিউশন হিসেবে আমরা বলেছিলাম যে একটা ফুয়েল অ্যাপ বা ফুয়েল পাস অ্যাপ চালু করব। সেটার পাইলটিং শুরু হয়েছে, ঢাকাতেও হয়েছে। আপনারা জানেন 7টা পেট্রোল পাম্পে এই কাজটা হচ্ছে এবং আপনারা এটা নিশ্চয়ই বুঝতে পারেন একটা অ্যাপ চালু হয়েছে, এটা যে খুব স্মুথলি রান করছে তা না।
এটার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। আমরা খুব প্রম্পট, আমি আজকে সকালে ইনফ্যাক্ট সংসদ থেকে এসেছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সংস্কৃতি মন্ত্রণালয়ের একটা বৈঠকে উপস্থিত ছিলাম। আমি সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি এইটা নিয়ে জ্বালানি নিয়ে তার সাথে পার্সোনালি কথা বলে এসেছি। সো আমি নিয়ে আশ্বস্ত করেছেন, জ্বালানি বিভাগের সাথেও আমরা কথাবার্তা বলছি। অ্যাপটা খুব দ্রুত চালু হবে, সেটা চালু হলে আমরা আশা করি, বিশ্বাস করি যে ক্রাইসিসটা দেখা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ লাইনের, সেটা কমে আসবে। আর একটা কথা আগেই বলে রাখা ভালো, আপনাদের যদি কোনো সাজেশন থাকে আপনারা সেটাও আমাদের কাছে নিশ্চয়ই জানাতে পারেন। ডাক ও টেলিযোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ডাক বিভাগের কাজের বৈচিত্র্যে ঢাকা মহানগর পুলিশের ওভারস্পিড সংক্রান্ত মামলার ডকুমেন্টস ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করা হচ্ছে। আপনারা জানেন অনেকগুলো জায়গায় স্বয়ংক্রিয় ভাবে হচ্ছে, আবার কোনো জায়গায় ম্যানুয়ালি হচ্ছে, সেটা ডাক বিভাগের মাধ্যমে হচ্ছে। ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন ও পচনশীল খাদ্যদ্রব্য পরিবহনের সুবিধার্থে চিরা চেম্বার স্থাপন করা হয়েছে। এই সপ্তাহের মধ্যে 100টি ফ্র্যাঞ্চাইজি চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হযরত শাহ মখদুম বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর, রেল স্টেশন, কক্সবাজার রেল স্টেশনে ওয়াইফাই আরো বেশ কিছু জায়গায় রয়েছে। আরেকটা তথ্য একটু আমি আপনাদেরকে একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয়ের। এটা একটু গুরুত্বপূর্ণ, আমরা আশা করি আপনারা এই তথ্যটাও জনগণের কাছে পৌঁছে দেবেন। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন তৈরি করা এবং স্প্রেড করা একটা অপরাধ। মানে এই কথাগুলো সরকারের জায়গা থেকে বলা খুব কঠিন, কারণ হচ্ছে আমরা ধরেই নিতে চাই যে সরকার আসা মানেই সে মত প্রকাশের স্বাধীনতাকে কিছুটা হলেও সংকুচিত করতে চায়। একদম, আমি একটু বলি, মত প্রকাশের স্বাধীনতাকে সেই সরকার সংকুচিত করতে চায় যে সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। আমরা ছোট উদাহরণ দিই, কিছুদিন আগে একটা শোতে একজন খুবই শ্রদ্ধেয় সম্পাদকের সাথে আমার এই কথাটা হচ্ছিল। ধরুন কেউ একজন এরকম কিছু বললেন, যেটা বলে সরকারের কিছু ভোট কমছে, ধরলাম সত্য তথ্য, ভোট কমছে, তো সরকার ধরলো তাকে, ধরে আমার ভোট কমা বন্ধ করলাম। অথবা স্বৈরাচারী সরকার হলে কি করে, আসলে তো ভোটের হিসাব নেই, সে ভয় দেখায়, তুমি যদি আমার বিরুদ্ধে কিছু বলো আমি তোমাকে বিপদে ফেলে দিতে পারি। আচ্ছা, যে সরকার নির্বাচন করবে, ধরলাম যে কেউ একজন সমালোচনা করছেন, আপনাদের যে কোনো একজন, এই সমালোচনায় সরকারের ভোট কমছে, কয়েকশো ভোট কমলো, কয়েক হাজার ভোট কমলো, কিন্তু তাকে অন্যায় বা সঠিক তথ্য দেওয়ার জন্য যদি গ্রেফতার করা হয়, ভোট তার 100 গুণ 1000 গুণ কমে যায়, ইজন্ট ইট? সো যে সরকারটা গণতান্ত্রিকভাবে কাজ করে, গণতান্ত্রিকভাবে আবার নির্বাচিত হতে চায়, সেই সরকার প্রকৃত মত প্রকাশকে কোনোদিনও ব্যাহত করবে না, তার যত পেইনফুলি লাগুক না কেন। প্রচুর সত্য তথ্য আছে না সরকারকে সমালোচনা করার, প্রচুর সত্য তথ্য আছে। আমি যদি তুলেও দেই আপনাদের সামনে, ধরুন কুষ্টিয়া একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা নিয়ে কি আপনি সরকারকে ব্লেম করতে পারেন না? ইউ ক্যান ডু দ্যাট। দিনের শেষে এটা সরকারের দায়িত্ব ছিল এটা ঠেকানো, সরকার ব্যর্থ হয়েছে। সো এরকম প্রচুর ঘটনা আপনি চেষ্টা করলেও, এত বড় একটা দেশ, দীর্ঘদিনের পুঞ্জীভূত সংকট, বিপদে সরকার বা ঝামেলায় সরকার পড়বে, সরকার ভুল করবে, আন্তরিকতা থাকলেও পেরে উঠবে না। তো সরকারকে যৌক্তিক সমালোচনা আমরা এনকারেজ করছি, কিন্তু মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, সংবাদের নামে চালিয়ে দেয়া, বা ওই যে বলেছিলাম মিমিক করা, একটা চ্যানেলের মতো করে লোগো বা দূর থেকে দেখতে মনে হয় এটা ওই চ্যানেল, এইভাবে তথ্য দিয়ে মানুষকে ডিসিভ করার চেষ্টার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম ব্যবস্থা নেব, ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা শুরু করেছি। এই মন্ত্রণালয়ের অধীনে একটা আইনজীবী প্যানেল তৈরি হচ্ছে, যে আইনজীবী প্যানেলটা আসলে এই ব্যাপারে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সেটা খতিয়ে দেখবেন। এবং আবারও বলছি, এটা এরকম হবে না যে খুব রাতারাতি ড্রাস্টিক কিছু করা হবে, এটা এমন হবে যে আমরা ধাপে ধাপে, এটা নিয়ে আমরা যখন কমপ্লিট হবে আমরা পরবর্তীতে আলাদাভাবে আপনাদেরকে ব্রিফিংয়ের মাধ্যমে জানাবো। আমরা তাদেরকে, যারা করেছে তাদেরকে সতর্ক করা থেকে শুরু করে এই কাজগুলো শুরু করতে যাচ্ছি। আমি আবারও দেশবাসীর উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে এটা বলছি, মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন যেটাই হোক না কেন, যেটা ভুলে হোক অথবা ইচ্ছাকৃতভাবে হোক, যিনি তৈরি করছেন এবং যিনি ছড়িয়ে দিচ্ছেন তিনি যেন এই ব্যাপারে সতর্ক থাকেন। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কি জনগণকে সতর্ক করার জন্য কিছু করছি? এক্স্যাক্টলি, আমরা এই কাজটাও করছি। আমরা খুব দ্রুত বেশ কিছু আমাদের সরকারি বা রাষ্ট্র নিয়ন্ত্রিত যেসব প্রতিষ্ঠান আছে তার বাইরে আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেও তারা যে কাজটা খুব সহজে করছেন, এই কাজটা যে আসলে একটা অপরাধ, অনৈতিক, সেই বার্তাটাও জনগণের কাছে পৌঁছে দিতে চাই। তার পরবর্তীতে আমরা আসলে এটা করতে হবে, আমরা কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, আমরা কিছু নিয়ম মানতে হবে, এবং যেগুলো অপরাধ সেগুলো অপরাধ হিসেবে ট্রিটেড হবে, এই বার্তাটা আমরা একটু দিতে চাই। এবং আবারও বলছি, আমরা আইনজীবী প্যানেলের
তৈরির কাজ শুরু হয়ে গেছে, এটার জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে, দ্রুতই একটা আইনজীবী প্যানেলও তৈরি হচ্ছে। আমি আপাতত এখানে শেষ করছি, এবার আপনারা প্রশ্ন করতে পারেন। মাননীয় উপদেষ্টা, আপনি আপনার বক্তব্যে কুষ্টিয়ার ব্যাপারটা আনছেন, সেখানে আপনাদের সরকারের কিন্তু এই যে মবের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেখানে প্রশাসন 1 ঘন্টা আগে নাকি তারা সংগঠিত হয়ে এই হামলাটা করেছে এবং নৃশংসভাবে ওইদেরকে হত্যা করেছে, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না কেন? ব্যবস্থা নেওয়া হয়নি ব্যাপারটা এরকম না। ঘটনাটাকে খুবই গুরুত্ব দিয়ে সরকার খতিয়ে দেখছে প্রতিটা ক্ষেত্রে, এবং আমি আপনাকে এটা নিশ্চিত করতে পারছি। মানে আমরা এই কথাটা একটু বলে দেই, কথাটা আমি নিজেই তুললাম, একটু বোকামি হয়ে গেল মনে হয়, আমি জানি না। বুদ্ধিমান মানুষ এটা না তুলে লুকিয়ে থাকলে ভালো হতো, কিন্তু আমি তুলতে চাই, আমি ফেস করতে চাই। আমি একটা কথা প্রায় বলি যে এই সরকার এইরকম না যে সে নিখুঁত সবকিছু করে, স্বৈরাচারী সরকারের সব নিখুঁত থাকে। আমরা একটু যদি আসি, ইস্যুটা যেহেতু আসলো, মানে এই মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়। এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে, তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। আমি জনগণের উদ্দেশ্যে একটা কথা একটু বলি, সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগ তো কারোর বিরুদ্ধে থাকে, সবচেয়ে, আই রিপিট, যে পীরের বিরুদ্ধে কেউ তাকে পীর না প্রশ্ন করছেন, করুন আপনারা, সেটা করতেই পারেন। তার কোনো বক্তব্য নিয়ে কারোর মধ্যে কোনো রকম কোনো ক্ষোভ, আহত হওয়া যদি থেকে থাকে, থাকতে পারে। ওনার চাইতে আরো বেশি ভয়ঙ্কর বক্তব্য যদি কেউ দিয়ে থাকেন। রাষ্ট্র আইন প্রয়োগ করার ক্ষমতা রাষ্ট্রেরই আছে, এমনকি রাষ্ট্র যদি, সরকার যদি কখনো কোনোভাবে সেটা করতে মনে হচ্ছে ব্যর্থ, তারপরও আমরা আসলে এটা করতে পারি, বা পারসেপশনটা নিতে হবে। সো আমরা দুটো বার্তা দিতে চাই। আমি আপনার জায়গা থেকে আসি, একটা হচ্ছে আপনারা জানেন একটা মামলা হয়েছে, মামলা হওয়া নিয়েও দেরি হচ্ছিল, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটা করতে হবে। কখনো কোনোভাবে, এটা তো না হয় এক ধরনের অভিযোগ, আমরা তো পকেট মার, চোর, ডাকাত যদি হাতে নাতেও ধরি, ঠিক আছে, উনি পকেট মার করছেন, আপনি হাতে নাতে ধরেছেন, আমরা তো পিটিয়ে মেরে ফেলি। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না, এটা আমরা করতে দেবো না। আসলে আমার নিজস্ব সিরিয়াস, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমার নিজস্ব সিরিয়াস মাথা ব্যথা আছে এটা নিয়ে। তো এটা একটা ব্যাপার, এবং আপনি যেটা বলছেন এটা একটু সময় নেবে, যে প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো। অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই, আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তো দেখা হচ্ছে, আমার সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও কথা হয়েছে, আমরা এগুলো নিয়ে ব্যবস্থা নেব, এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা জিরো টলারেন্স মিনস জিরো টলারেন্স, এই বার্তা আমরা আসলে দেবো। আমি আবারও বলছি, কতগুলো মবের ঘটনা যেগুলো সত্যিকার মব, এগুলো তো অনেকটা তৈরি করা হয়, এটাকে মব বলবো কিনা, কতগুলো সত্যিকার মব আছে। আমরা একটা চোর ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই, আমরা একটা ডাকাত ধরতে পারলে পিটিয়ে মেরে ফেলতে চাই। এই সরকারে আমি অন্তত যতদিন আছি, এই সরকার নিজেও চাইবে আমি ওই মবের ঘটনাগুলো নিয়েও ডিল করতে চাইব। এগুলো অপরাধ। ডাকাতকে আপনি হাতে হাতে ধরে ফেললেও তাকে পিটিয়ে মেরে ফেলা যাবে না, পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক, পেটানোই যাবে না। এই বার্তাগুলো আমরা যেন মনে রাখি। আমি আসছি জি। অন্তর্বর্তী সরকার মবটাকে দারুণভাবে প্রশ্রয় দিয়ে দিল, সেই 18 মাসে সরকারটাই মানুষের কাছে পরিচিত হল মব শব্দটা। সেই সময় যে ধরনের ঘটনাগুলো ঘটলো, বিভিন্ন মুক্তিযোদ্ধা এটা পুড়িয়ে ফেলা হলো, 32 নম্বরের মতো, যেটা 32 নম্বর আসলে কোনো ব্যক্তি না, এটা দেশে, সে কোনো পুড়িয়ে ফেলা হলো, এরকম নানান ঘটনা এই 18 মাসের মধ্যে। সেইগুলোর বিরুদ্ধে আপনার সরকারকে আসলে ব্যবস্থা নেবে, সেগুলো নিয়ে আপনার আসলে ঢুকিয়ে দেখবেন কিনা, আপনার কাজ করতে, সেটা যদি করা হয় তাহলে কি এখন বন্ধ হওয়াটা সুবিধা হবে? নাকি একই রকম তো আসলে যে বন্ধ হয়েছে এটা কিন্তু তা তো না। এটা আরেকটা কথা একটু বলে রাখা ভালো, মানে এটা নিয়ে আমরা আগে প্রচুর কথা বলেছি। মানে মব কিন্তু একটা স্পন্টেনিয়াস আনস্ট্রাকচার্ড রেসপন্স। আমরা ইন্টারিমের সময় একটা ভিন্ন জিনিস দেখেছি, মানে সেটা হচ্ছে একটা পরিকল্পিত মব। মানে পরিকল্পিত মব হয় না, কিন্তু এই চেষ্টা হয়েছে। মানে কেউ কেউ বলে যে তোমার ওখানে আমি মব করবো, মব কি বলে করা যায় নাকি? আমি আবারও বলছি, মবের মানে চমৎকার উদাহরণ হচ্ছে আমরা যখন কোনো পকেট মারকে ধরতে পারি, তখন সবাই কিন্তু আমরা স্ট্রাকচার না, প্ল্যান না, একজন ধরেছি সবাই এসে জড়িত হচ্ছে। সো ইন্টারিমের সময় আসলে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, যেটাকে আমরা মব বলি। ইন মাই কনসিডারেশন এটা বহু ক্ষেত্রে আসলে মব না, আপনি অর্গানাইজ করছেন। ইনস্ট্যান্টলি যদি ঘটে তারপরও সেটাকে আমরা মব বলতে পারবো। মব মানে যে খারাপ ভালো, আমি সেই তর্কে যাচ্ছি না। আপনি আমার যেটা প্ল্যান্ড না, যেটা স্ট্রাকচার্ড না, সেটা মব। এখন সেই মবের হাতে কখনো কখনো খারাপ কাজ ঘটে, কখনো কখনো আমাদের কাছে অ্যাপারেন্টলি ভালো কাজও ঘটে, হতে পারে। কিন্তু আমরা একটা নতুন ফেনোমেনন দেখছি, বারবার বলছি যে আপনি সব পরিকল্পনা করছেন।
ওই পত্রিকা অফিস ঘিরে ফেলো, ওই ওর বাসা ঘিরে ফেলো, ওটা করে ফেলো, এইগুলো তো এক ধরনের পরিকল্পনা করে। ইভেন কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। এখন এখন আমি ওই জায়গায় আসি, সেটা হলো আপনারা জানেন যে ফৌজদারি অপরাধ তামাদি হয় না। এখন আজকে থেকে 15, 20, 25, 30 বছর পরও এই অপরাধ আসলে যে যে অপরাধ ঘটেছে। এখন এই অপরাধগুলো কোনটাকে আমরা অপরাধ বলবো? একটা গণ অভ্যুত্থানের সময় আমাদের এই জায়গাটা আমার একটু মাথায় রাখতে হবে। একটা গণ অভ্যুত্থানের সময় আগে পরে, সময়ে এবং পরে একটা ফ্লুইড সিচুয়েশন থাকে যে আমরা আসলে কোন ঘটনাগুলো, এটা নিয়ে কিন্তু সমাজে ডিবেট আছে, আপনি খেয়াল করবেন কিছু কিছু ঘটনা নিয়ে ডিবেট আছে, আবার কতগুলো ঘটনার ক্ষেত্রে আমাদের কোনো ডিবেট নেই। সো আমি একমত আপনার সাথে যে আমরা যদি মবের বিরুদ্ধে কাজ করতে চাই, ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে, এবং আমি অন্তত যেগুলো নিয়ে আমাদের সমাজে ঐক্যমত্য আছে আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই কাজ করব। আচ্ছা, আপনি বলছিলেন, আমি আসবো। জি জি, ওকে, দেখেছি আমরা ছায়ানটের মতো প্রতিষ্ঠান, একদম তাই, এবং এগুলো প্রত্যেকটা পরিকল্পনা করে উস্কে দিয়ে করা হয়েছে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখন ওয়াশিংটনে আছে, বিশ্বব্যাংকের নাইরোবি তো সেখানে কি হলো যে দেশের সরকার দীর্ঘ 10 বছর যাবত তারও অধিক বিশ্বব্যাংকের সাথে কোনো সম্পর্ক ছিল না বাংলাদেশ রাষ্ট্রীয় সরকার। সেখানে আপনার সরকার একটা ভালো রিলেশন বিল্ড করেছে অলরেডি। তারা আমাদের সরকার বলুন, আমাদের সরকার জি, এটা এক মিনিট, এটা কিন্তু মানে আমরা মনে হয় এই সরকারটাকে সবাই আমাদের সরকার বলতে পারে, এমনকি যারা বিএনপিকে ভোট দেননি তারাও। মানে কারণটা হচ্ছে আমরা যখন একটা ফেয়ার গেম মেনে নেই যে এইটা একটা জেনুইন খেলা, আমি পার্টিসিপেট করেছি, আমি হয়তো জিতি নাই, আমি যাকে জেতাতে চেয়েছিলাম, বাট স্টিল আমরা ওন যেন সবাই করি, আমি এটা এক্সপেক্ট করি। জি, তো সেখানে আপনাদের যে আমাদের যে ইশতেহার, সেই বিএনপি জনগণের তো ইশতেহার, সেটা তারা অ্যাকসেপ্ট করেছে এবং তারা পূর্ণ উদ্যমে বাংলাদেশ রাষ্ট্রের সাথে যে একটা ভালো ডিল করতে চাচ্ছে। তো এই ক্ষেত্রে এই বিষয়টা যে সেই ইশতেহারগুলো যে আপনারা তারা পছন্দ করছে, সেই ইশতেহার সম্পর্কে। আচ্ছা, একটা জিনিস, মানে ইশতেহার আবার আপনাদের বলতে পারেন, কারণ এটা বিএনপির, এটা আপনাকে মানতে হবে তা না, কিন্তু সরকারটা সবাই যেন ওন করি, আমার বক্তব্য এইটুকু। সরকার ওন করা ডাজন্ট নেসেসারিলি মিন সরকারের সবকিছু সমর্থন করতে হবে, ফর গডস সেক। আপনি যা যা সমালোচনা আছে, আমি বললাম তো, আমরা বলি না তোপের মুখে পড়া, আমি তোপের মুখে পড়তে প্রস্তুত হয়েই এসেছি, এবং অনেক ক্ষেত্রে আমি অ্যাপ্লোজাইজ করতে প্রস্তুত আছি যে আমরা এটা পারলাম না, আমরা এটা করবো। ইশতেহার নিয়ে এইটুকু তথ্য আপনাদেরকে জানাই, সেটা হলো সাধারণত কি হয়, মানে যারা চেকস অ্যান্ড ব্যালেন্স করেন, বিরোধী দল আর মিডিয়া, তারা চার্জ করেন যে আপনি কি করলেন এর মধ্যে, একটু বলুন, আপনার তো ইশতেহারে এটা ছিল না। এই সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে অলরেডি। প্রথম মাসের একটা বুকলেট বেরিয়েছে যেখানে ইশতেহারের কি কি কাজ আমরা 1 মাসে করেছি, এবং আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানাচ্ছি, যিনি দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তার সাথে আমার আজই কথা হয়েছে, প্রতি 3 মাস অন্তর অন্তর ইশতেহারের কোন অংশটুকু কতটুকু আমরা বাস্তবায়ন করেছি সেটা আমরা নিয়ে জনগণের সামনে হাজির হব। সো আমরা এই দায়বদ্ধতাটা রাখতে চাই। আর একটু তথ্য দিয়ে রাখি, একজন খুবই গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে, মাননীয় প্রধানমন্ত্রী তার খুব গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন ইশতেহারের বাস্তবায়ন কোন মন্ত্রণালয় কতটুকু হচ্ছে, কিভাবে হচ্ছে, কতটুকু হচ্ছে না, কেন হচ্ছে না, সেই জিনিসগুলো বোঝার জন্য। সো আমরা এই ব্যাপারে সিরিয়াস আছি। আপনি গত সপ্তাহে যে প্রেজেন্টেশন করেছিলেন সেখানে ওনার নারী কর্মী ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছিল সেই বিষয়ে বলেছিলেন যে আমরা করছি। তো তার যে স্ট্যাটাসকে কেন্দ্র করে তিনি গ্রেফতার হয়েছিলেন, সেই স্ট্যাটাসটা আপনারা কি পর্যবেক্ষণ করেছেন? তার মিস ইনফরমেশন ছিল না ডিসইনফরমেশন ছিল? আর যদি সেটা না হয়, এরপরে যে গ্রেফতার করা হলো, গ্রেফতার করে যদিও তিনি জামিনে বেরিয়ে এসেছেন, সেই গ্রেফতার তারা করলো, তারা যদি এই তাদের কোনো ফল থাকে তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? আমি মানে তিনি যখন গ্রেফতার হয়েছেন তারপরই আমি তার ফেসবুকে ঢুকেছি। আমি সেদিনই জানিয়েছিলাম আমি তার ওখানে অত্যন্ত আপত্তিকর, এখন এই যে আপত্তিকর বলছি তথ্য, সেগুলো আমি নিজে তখনও দেখেছি। কিছু কিছু মিসইনফরমেশন হিসাবে আপনি ক্যাটাগরাইজ করতে পারেন। কখনো কখনো যেটা আরেকটা জিনিস আছে, এটা ডিসইনফরমেশনের সাথে যোগ করা দরকার, হেট স্পিচ। আমাদের কিন্তু সোসাইটিতে আরেক জিনিস আসছে, এটা সারা পৃথিবীতেও আসছে। আপনি তথ্য বিকৃত করেননি ধরলাম,
আপনি বিকৃত তথ্য শেয়ার করেননি, নিজেও প্রডিউস করেননি, কিন্তু আপনি হেট স্পিচ উগরে দিচ্ছেন। এটা এখন আরেক ফেনোমেনন আছে, আমার কাছে মনে হয়েছে এগুলো কম বেশি তার ওখানে ছিল, এখনো আছে। তার গ্রেফতার নিয়ে আমরা আসলে মনে করছি যেটা তিনি জামিন পেয়েছেন, এটা আদালতের মাধ্যমে পেয়েছেন। আমরা গ্রেফতারের আগে কিছু প্রসেস, এই যে আমরা একটা আইনজীবী প্যানেলের কথা বলছি, এটার মূল উদ্দেশ্য হবে আসলে এটা, মানে গ্রেফতার খুব ইনস্ট্যান্টলি করা, ইভেন যদি আইনের মধ্যে তিনি পড়েনও তারপরও সেই ব্যাপারে আমরা খানিকটা হলে লিবারেল থাকতে চাই, যে এর আগে আমার মনে হয় এই প্রসেসটা ঠিক করতে হবে। সমস্যা যেটা হচ্ছে, যারা গ্রেফতার করেছেন তাদের কাছেও তো ক্লিয়ার গাইডলাইন হয়তো ওভাবে ছিল না এই সরকার কিভাবে কাজ করতে চায়। আমরা একটা সরকারের বয়স তো বেশি না, আসলে সরকার মাত্র 2 মাসও এখনো পূর্ণ হয়নি, 2 মাসের কাছাকাছি যাচ্ছে। সো এই পলিসিগুলো ঠিক করলে আমরা আশা করি এই ধরনের জটিলতা কমে যাবে। তারপরে আপনি বলছেন যে পলিসি কথা, সেই পলিসিটা হয়ে গেলে তখন সাধারণ মানুষ বুঝতে পারবে যে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন কিংবা ফেক ফ্যাক্ট হচ্ছে, জি, সেই বিষয়ে তার একটা প্রচার ধারণা, এবং আমরা এটা ডিসিমিনেট করবো প্রচুর। আমরা মানুষকে তো জানাতেও হবে, আমরা যে কাউকে, অনেক মানুষ হয়তো জানেনও না যে উনি একটা অপরাধ করছেন, উনি হয়তো জানেনও না, আমি শেয়ার করে দিলাম। আমি যে কোনো ব্যক্তি, আমি মানে শুধু সরকারের কথা বলছি না, আমি প্লিজ আমাকে ভুল বুঝবেন না, আমরা ব্যক্তি আরেক ব্যক্তির বিরুদ্ধে ডিসইনফরমেশন ছড়াই, এগুলো তো মিডিয়ায় আসে না, কিন্তু আমাদের কাছে তো, রাষ্ট্রের কাছে তো তার একটা যাওয়ার জায়গা থাকতে হবে। হয়তো আপনার সাথে অফিসে একটা ঝামেলা হয়েছে, সেটা ঝামেলার ভিত্তিতে আপনাকে নিয়ে একজন কেউ ডিসইনফরমেশন ছড়িয়েছে, আপনাকে নিয়ে হেট স্পিচ ছড়িয়েছে। একই কথা স্কুল, কলেজ, ভার্সিটিতে প্রযোজ্য। আমরা ওই লেভেলগুলো নিয়ে কিন্তু কথা কম বলি। আমি প্রচুর এই ধরনের অভিযোগ পাই, মেয়েরা বিশেষ করে, ছেলেরাও আছে, যে তার ভার্সিটিতে কারোর সাথে একটা ঝামেলা হয়েছে, সেটা নিয়ে তাদের কোনো গ্রুপে বা তাদের পাবলিকলি বা তাকে পার্সোনাল ইনবক্সে এমন সব কথা বলা হচ্ছে যেগুলো অত্যন্ত আপত্তিকর। আমরা ওগুলো নিয়েও কাজ করতে চাই। আমরা একটু পেছন থেকে শুনে আসি। আমরা আপনি বলেন আমের যে প্রভাবটা করতে সময় লাগবে, তাই বিগত সরকার তৎকালীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ব্যবস্থা বা না করা, এবং স্বাস্থ্য সচিব সহ যারা ছিলেন দায়িত্বে গত 18 মাস, তাদের ভিতরে ব্যবস্থা নেবে। আচ্ছা, আমার শেষ করে আপনি বলেন না, আপনি তো বলেন না মন্ত্রীর বিরুদ্ধে উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, এটা একেবারে বাই ডিফল্টই করতে হবে। মানে আমরা একটা কথা প্রায় বলি যে প্রত্যেকটা নেগেটিভস, আমি একটু এভাবে যদি উদাহরণ দিই, একটা এয়ারপ্লেন ক্র্যাশ করলো, ওটার ক্র্যাশের কারণ খোঁজার জন্য সিরিয়াস চেষ্টা হয়। উদ্দেশ্য হচ্ছে নেক্সট ফ্লাইটটা যাতে মোর সিকিউর অ্যান্ড সেফ হয়। মানে পৃথিবীতে বিমান ভ্রমণ কিন্তু সবচেয়ে সেফ জার্নিগুলোর একটা কারণ এটা, যে আমরা প্রতিটা জিনিস খোঁজার চেষ্টা করেছি, খুঁজে দেখেছি। এই কাজ অলরেডি শুরু হয়েছে, এটা সিরিয়াসলি খতিয়ে দেখা হচ্ছে, এটা খতিয়ে দেখবো, আমরা দেখতে হবে। তো আবারও বলছি যে এই পরিমাণ, এই রকম শিশু, আপনি আমাদের হয়তো মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর একটা মন্তব্য কেউ কেউ সমালোচনা করেছেন, সমালোচনা করতেও পারেন কেউ, কিন্তু আমরা মনে তার ফিলিংটা বুঝতে পারি যে এতগুলো শিশু মারা যাচ্ছে, তিনি এটা আসলে সহ্য করতে পারেন, এটা পারা যায় না। সো আমরা অবশ্যই এগুলো প্রত্যেকটা খতিয়ে দেখছি কোথায় কোথায় কোন সমস্যা হলো। কারণ প্রিভেন্টেবল ডিজিজ, আমি নিজে ঘটনাচক্রে ডাক্তার, সো আমি এটা বলতে পারি যে কিছু কিছু ডিজিজ যেগুলো আপনি প্রিভেন্ট করা শিখে গেছেন, এগুলোতে মানুষ মারা যাবে না, একটা শিশুও মারা যাবে না। এই প্রিভেন্টেবল ডিজিজে যখন কেউ মারা যায়, এটা নেওয়া যায় না। কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, আপনি আমি কেউ ভেতরে ভেতরে একটা ক্যান্সার নিয়ে হাঁটছে কিনা আমরা আসলে জানি না, 2 দিন পর বেরোতে পারে, কিন্তু এই ডিজিজ তো আমরা প্রিভেন্ট করতে পেরেছিলাম। সো এটা ক্ষমার অযোগ্য অপরাধ, আমরা সেটা অন্তত চেষ্টা করি। আমরা যেহেতু গরিব দেশ, আমরা কিউরেটিভ যে মেডিসিন, রোগ করলে চিকিৎসা করে আনে, যে আমরা তো আইসিইউ যথেষ্ট দিতে পারলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিএনপির 31 দফার মধ্যে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে অনেক বেশি কথা বলা হয়েছে। সো টিকা দিতে পারা কিন্তু এক ধরনের প্রিভেনশন। সো আমরা এটা করবই অ্যাট এনি কস্ট। আমরা কারা কারা দায়ী, কারণ প্রত্যেক সময় নজিরটা তো রাখতে হবে সামনে, যে যারা ব্যর্থ তারা কোনো না কোনো ভাবে এখানে শাস্তির মুখোমুখি পড়ছে। আচ্ছা, এরপর আমি পেছনে আসছি, আমি সরি, আমার আসছি। যে ঘটনাগুলো ঘটছিল, এগুলো কি আপনার একটা মিস ইনফরমেশন না দেয় আমাদের কাছে? জি, এগুলো কি তদন্তের একদম না। এটা নিয়ে তো আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্লিয়ারলি বলে দিয়েছেন, এটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে। সো ইটস ডান। জি, ভূমিকম্প নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন এবং টাস্ক ফোর্স গঠন করেছে। আপনি বলেছেন যে টাস্ক ফোর্সের প্রধানকে এবং সদস্য কারা। দ্বিতীয়ত হচ্ছে যে সমালোচনা সোশ্যাল মিডিয়া যে ফেনোমেননের কথা আপনি উল্লেখ করেছেন, সেটা তো আসলে এখন যে পর্যায়ে যাচ্ছে, এটা সচেতনতা শুধু যে আইন বিধি এবং
মানে গণমাধ্যমে ব্রিফিং করা সম্ভব নাকি এটা মানে আমাদের শিক্ষা পাঠ্যক্রমে যোগ করার মতো চিন্তার জায়গায় আমাদের যেতে হবে কিনা, সেই বিষয়টা আপনাদের নজরে আছে কিনা বা চিন্তায় আছে কিনা যদি বলেন। থ্যাংক ইউ। না, ধন্যবাদ। আপনি একটা প্রথম যেটা বলেছেন টাস্ক ফোর্স কাদেরকে নিয়ে গঠিত হয়েছে, এখানে আমার কাছে যে তথ্য আছে সেটা হলো যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে রিলেটেড মন্ত্রণালয়গুলো, তবে আমি এই জিনিসটা নেক্সট কোনো একটা ব্রিফিংয়ে ক্লিয়ার করার চেষ্টা করব। আর আপনি পরের যে কথাটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়েও ইনফ্যাক্ট কাজ চলছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় পাঠ্যক্রমের পাঠ করছেন। এখন আমরা তো যে কোনো প্ল্যান করি কি শর্ট মিড লং টার্ম, পাঠ্যক্রমে যাবে, নতুন বই তৈরি হবে, তার মধ্যে যাবে, কিন্তু আমরা ইমিডিয়েটলিও করবো, ওটা তো আছেই। ইউ আর ভেরি রাইট যে একটা শিশু ছোটবেলা থেকে জানুক কি করা যাবে না, একটা শিশু জানুক যে তার প্রতি কি হওয়া যাবে না, দুটোই জানতে হবে। কিন্তু আমরা শর্ট টার্মে যেটা চেষ্টা করছি, যত বেশি ক্যাম্পেইন ম্যাটেরিয়ালস, এটা শুধুমাত্র যে প্রিন্টেড না, এটা ডিজিটাল, এটার মধ্যে ছবি, এটার মধ্যে ভিডিওস, এগুলো নিয়ে আমরা ম্যাসিভ স্কেলে কাজ করতে চাই। ইভেন সরকারের সাথে এনজিওদেরও যোগাযোগ হচ্ছে যাতে তারা গ্রাসরুট লেভেলে এটা ডিসেমিনেট করতে পারে। আমরা যখন কোনো একটা অপরাধকে অপরাধ হিসেবে আমাদের কগনিজেন্সে আনতে চাই, এটা যে অপরাধ এই প্রমাণটাও আসলে সবার সামনে দিতে হবে। সো আমরা সবই করব, কারণ আমরা বুঝতে নিশ্চয়ই পারছি এটা আমাদের একটা গ্লোবাল প্রবলেম। যেসব দেশের লিটারেসি এবং ডিজিটাল লিটারেসি অনেক ভালো, সেসব দেশেও এই সংকট অনেক, আর আমাদের তো অবস্থা অনেক খারাপ। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা বলি, আমার জানাশোনা যথেষ্ট শিক্ষিত সচেতন একজন মানুষ এমন ফটো কার্ড উনি শেয়ার করেছেন, ওটা জাস্ট একটা ফটো কার্ড, ইভেন কারো কোনো লোগো নেই। মানে আপনি যদি ধরুন আমার ছবি দিলেন, দিয়ে ওর মধ্যে কিছু একটা লিখে একটা ফটো কার্ড বানালেন, ফটো কার্ড বানানো এখন মোবাইল অ্যাপেই সম্ভব, বানিয়ে ছেড়ে দিলেন। অনেক মানুষ এটাকে একটা জেনুইন বক্তব্য, আমার নামে এরকম প্রচুর ভুয়া ফটো কার্ড আছে যেগুলো আমি বলিই নেই, প্রচুর আছে। এক তো আছে আউট অফ কনটেক্সট একটা বক্তব্য নিয়ে আপনি বলে দিলেন। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলি, বিসিএস চাকরির সুযোগ সুবিধা কমাতে হবে বিসিএস ব্যাধি দূর করার জন্য, এরকম একটা বাক্য আমি একটা প্রোগ্রামে বলেছি। কিন্তু আমি এরপর ক্ল্যারিফাই করতে করতে বলছিলাম যে ওখানে বৈধ এবং অবৈধ সুবিধা আছে। সো আমি ওই সুবিধা বলতে আসলে ওটাকে ইন্ডিকেট করছিলাম। সো একটা হচ্ছে আপনার বক্তব্যের আউট অফ কনটেক্সট একটা নিয়ে করা, তাও এটার মধ্যে এক ধরনের সত্যতা আছে যে আমি তো ওটা বলেছি, কিন্তু আপনি বলেননি এমন বক্তব্য দিয়ে একটা ছবি দিয়ে দেওয়া হলো, এবং আমি শিক্ষিত সচেতন মানুষকে দেখছি সেগুলো শেয়ার করছে। সো আমরা এই লিটারেসিগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল থ্রু অল মিনস, এবং আমি আপনার সাথে একেবারেই একমত, এই যে নতুন চ্যালেঞ্জ সেটা অবশ্যই আমাদের টেক্সট বুকে থাকতে হবে। আসছি একটু পেছন থেকে আসে। জি জি, আপনি জোরে বললেন, আমি শুনতে পাচ্ছি। আমরা দেখলাম যে গত পরশু দিন একটা কমিটি করা হয়েছে বিদ্যুৎ গ্যাসের দাম সমন্বয়ের জন্য। আপনি কি বিষয়টা জানেন যে বিদ্যুৎ গ্যাস গভর্নমেন্ট বাড়াতে পারে না, সমন্বয় করতে পারে না? যখন পরিস্থিতি, তখন আবার গভর্নমেন্ট একটা কমিটি করলো, এটা তো আইনের পুরো একটা ব্যর্থতা। অর্থাৎ বিদ্যুতের দাম বিইআরসির কথা বলতে চাইছেন আপনি? এটা সাংঘর্ষিক হলো কিনা? আরেকটা বিষয় হচ্ছে যে আপনি জ্বালানি মন্ত্রণালয়ের কথা বলেছেন, কিন্তু তেলের পরিস্থিতিটা যদি বলবেন, আমরা দেখেছি যে গতকাল পরশুদিন থেকে আমাদের 1 বছর আমাদের রিফাইনারিটা বন্ধ এবং তেল নাই বলে, এই পরিস্থিতিটা যদি আরেকটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, ইস্টার্ন রিফাইনারি তথ্য আমাদের সামনে এসছে, আমরা জানি ওটা মূলত ক্রুড রিফাইন করে, এবং আমাদের এটা টোটাল যা রিফাইন্ড হয় এটা আমাদের চাহিদার, আমরা মনে জানি এটা পেট্রোল ডিজেল মূলত আমরা এখান থেকে, পেট্রোল এবং অকটেন ডিজেল না, মূলত আমরা এখান থেকে আনি, এবং এটা চাহিদার 25 বা অ্যারাউন্ড 50% সম্ভবত, বা মানে পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে সেটা ফুলফিল করে। এটা ইম্পোর্টেড ক্রুড এবং ওই যে আমাদের গ্যাস ক্ষেত্রে যে কন্ডেনসেট আছে সেটাকে করে। এখন আমরা দেখেছি যে 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। আরেকটা আসবে, এটা হলো প্রাথমিক কথা, যে এটা মে মাসের শুরুতে এসে পৌঁছবে, ওটা দিয়ে অলরেডি চুক্তি হয়ে গেছে। এছাড়া সরকার ক্রুড কেনার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে সংকট হবে কিনা, কারণ আমরা আমাদের মূলত পেট্রোল এবং অকটেন প্রধানত পাই আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে। ইস্টার্ন রিফাইনারি যে ক্রাইসিসটা আছে, আপনারাই পত্রিকায় রিপোর্ট করেছেন যে আর এতদিনের মতো মজুদ আছে, আর এতদিনে রিফাইনারি চালানো যাবে। সুতরাং সরকার যে কাজটা করেছে, সরকার রিফাইন্ড পেট্রোল এবং অকটেন ইম্পোর্ট যথেষ্টই করেছে, যে কারণে যে সংকটটা, আবারও বলছি একদম কোনো সমস্যা হবে না তা না, মানে সাপ্লাইয়ের তো খানিকটা সংকট আছে আসলে, এটা ফ্যাক্ট। কিন্তু এই যে একটা পূর্বাভাস ছিল আমার ক্রুড শেষ হয়ে যাবে, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাবে, সেজন্য রিফাইন্ড পেট্রোল এবং অকটেনের মজুদ সরকার তৈরি করেছে। প্রধানমন্ত্রীর সাথে এগুলো দিয়ে আলোচনা হয়েছে কিনা? আপনি বললেন যে বৈঠক
মানে আলোচনা কিছুটা কারণ এটা ছিল অন্য মন্ত্রণালয়ের মিটিং, তো একটা ইনফর্মালি এই তথ্যটা এসছে, কিন্তু আমি জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এই তথ্যগুলো ক্রমাগত করছি। আর আবারও বলি প্লিজ, লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি পত্রিকার রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন, একই বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সাথে সাথে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। তো আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এই ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটা সংকট হবে। এবং আমি একটা তথ্য আপনাদেরকে দেব, হয়তো আগামী ব্রিফিংয়েই, স্পেসিফিক পেট্রোল পাম্পে কি পরিমাণ তেল দেয়া হয়েছে। আমি একদম একটা দৈনিক চাহিদার মানে সাপ্লাইয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে, এটা নিয়ে আমি মন্ত্রণালয়ে কথা বলেছি, স্পেসিফিক কয়েকটা পেট্রোল পাম্পের ডেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাতে পারবো যে আসলে সাপ্লাই কিছু পেট্রোল পাম্পে একদম কমানো হয় নাই, কিন্তু তারপরও আপনি কিউ দেখছেন কারণ হলো মানুষ আগে যতটুকু কিন্তু তার কয়েক গুণ বেশি কিনছে। এটার সাথে আসলে কোপ করা স্টাফ। আমি একটা খুবই লিডিং পত্রিকা থেকে একটা কোট করতে পারি, সেখানে একজন পেট্রোল পাম্পের মানে বিক্রয় কর্মী বলছেন যে একই সমান পেট্রোল পাচ্ছি, অকটেন পাচ্ছি, যেটা আগে সারাদিন চলতো সেটা এখন 4 ঘন্টায় শেষ হয়ে যায়। সো এই পরিস্থিতি আছে, এবং আমি আপনাদেরকে ডেটা দেবো, আমরা জেনুইন ডেটা দিয়েই আসলে আমার কথা বলবো, কারণ আমি এই তথ্যটা পেয়েছি। আচ্ছা, বিআরসির ব্যাপার বৃদ্ধির জন্য এটা আমি নিশ্চিত নই, আমি ওই কমিটির ফাইনাল রিপোর্ট জানি না, এটা হওয়ার সম্ভাবনা আছে যে সরকার নিজে সে কি চায় সেটা, তো বিআরসি তো সরকারেরও প্রতিনিধি থাকবেন। সো বিআরসির সামনে যদি শুনানি হয় সেক্ষেত্রে সরকার কি চায়, কেন চায়, সেটার জন্য তো সরকার নিজস্ব একটা প্রস্তুতি লাগবে, সেটার একটা রেশনাল লাগবে, সেটাকে যুক্তি তৈরি করতে হবে। সম্ভবত কমিটিটা সেই জন্যই হয়েছে। দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নই, তবে আমি আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ, আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে। আপনারা জানেন রিসেন্ট যে অবস্থা সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ, আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলোর ব্লকেট দিচ্ছে। সো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবারও বলছি প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না, প্লিজ। আমি আশা করি কোনো ভুল ফটো কার্ড বানাবেন না। হতে পারে। আবারও যে বলছি যে জিনিসটা মানে ডোনাল্ড ট্রাম্প তো খুবই প্রেডিক্টেবল না, যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা ওনার কাছে একটা নেই। অভিভাবকদের পক্ষ থেকে আপত্তি জানানো হচ্ছে যে অফলাইনে যে স্কুলের ক্লাসের বিষয়টা, এটা নিয়ে অনেক আপত্তি জানাচ্ছে যে এটা কি বন্ধ করে ডাইরেক্ট করা যায় কিনা, কারণ বাচ্চারা এমনিতেই মোবাইলে আসক্তি। আচ্ছা, আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করব। এই প্রশ্নটা হচ্ছে যে বাচ্চাদের মোবাইল আসক্তি বাড়ছে, এটা ফ্যাক্ট। এটা ঘরে ঘরে, আমাদের ঘরে আমার বোনও একই রকম কথা বলছিল। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সবার, একটা সংকট এত বড়, এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আই রিপিট, সংকটটা এত বড়, এটা শেয়ার সবাইকে কিছু না কিছু নিতে হবে। আপনারা জানেন মন্ত্রিপরিষদ সদস্যদের জন্য যে জ্বালানির বরাদ্দ, সেটা এসেই একবার কমানো ছিল, এখন আরো 30% কমানো হয়েছে। এবং আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি ওই জ্বালানিতে আসলে চলা যাবে না। তাহলে কি করতে হবে? নিজের টাকায় জ্বালানি কিনতে হবে। There's no way। তার মানে আমি কথাটা যেটা বলতে চেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে তাই, আমরা প্রত্যেকের মতো করে তার মতো করে এটার কিছু সংকট নিতে হবে। মোবাইল ডিপেন্ডেন্স হয়, ফ্যাক্ট, এটা ভালো না, এটাও ফ্যাক্ট। কিন্তু আমরা স্কুলে আসা জনিত কারণে যে পরিমাণ ট্রান্সপোর্ট ইউজড হচ্ছে, আবার সেটা একটু কমাতে হবে। অন্য কিছু বাদ দেই, এই যে অফিস আওয়ার কমানো না, মার্কেট কমানো, মার্কেট খোলা থাকলে লাভ কার আসলে? আমি যদি বলি সরকারের। আপনি বা জনগণ যখন ব্যবসা করে, সেটাই ভ্যাট হয়, ট্যাক্স হয়, সরকার চায় জনগণ ভালো থাকুক, কারণ তাহলে আমি ধরে ট্যাক্স নিতে পারবো, আমি খরচ করতে পারবো। এই যে সরকারটা কমালো, এটা সরকারের কি কষ্ট হয়েছে না? ভীষণ কষ্ট হয়েছে। আবারও বলছি, সরকার চায় জনগণ চাকরি করুক, ব্যবসা করুক, জনগণের আর্থিক অবস্থা যত ভালো সম্ভব হোক। আপনি যদি এটাকে জনসেবা না, তার স্বার্থের কথাও চিন্তা করেন, তার তো টাকা লাগবে, সে তো টাকা ওখান থেকে পায়। সুতরাং সে জেনে শুনেও কাজটা করছে, এবং এটা সরকারের জন্য পেইনফুল। সরকার ফ্যামিলি কার্ড দিতে চায়, কৃষক কার্ড দিতে চায়, সরকার আরো সোশ্যাল সেফটি নেট বাড়াতে চায়, তো সরকারের টাকার সংকট হবে না, সরকার বিপদে পড়েছে না।
পড়েছে। সো এই সংকট, আমি আবারও এটা বলে শেষ করি, এত বড় একটা সংকট, আমি আশা করি এটা আর বড় হবে না, কিন্তু এটা যদি কন্টিনিউ করে আমাদের সবাইকে কিছু না কিছু পেইন নেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কিছু করার নেই। শেষ করি। একটা সম্পর্ক কোশ্চেন একবারই চলে আসছে, নাহলে আমি পারতাম না, যে মন্ত্রীদের সিলিং কমানো হয়েছে, মন্ত্রীদেরকে চিঠি দেওয়া হয়েছে, খুবই ভালো হতো, কিন্তু যে সরকারি কর্মচারীদের ভিতরে যে অংশটা মানে অ্যাডমিনিস্ট্রেশন এন্ড জুডিশিয়াল, এইগুলোতে উপর থেকে এগারো বছর থাকা যে গাড়ি পান, যে জ্বালানি খরচ পান, সেইটাতে এটা অ্যাপ্লিকেবল হয় না। এটা কেমন ধরনের উদ্যোগ হবে? আচ্ছা, এটা যদি অ্যাপ্লিকেবল না হয় সেটার জন্য নিশ্চয়ই আমরা কাজ করব। তবে একটা জিনিস হয়েছে, উপসচিব পর্যায় থেকে যে গাড়ির লোন আছে সেটা বন্ধ হয়েছে সাময়িক। হ্যাঁ, আমরা তো যদি পরিস্থিতিটা যদি উন্নতি হয়, নতুন করে আবার এগুলো আসবে। তো আপনি যেটা বলছেন ওই ক্ষেত্রে জ্বালানির জন্য কি করা যায় সেটা নিশ্চয়ই আমরা দেখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাননীয় উপদেষ্টা, এই তথ্যগুলো আমাদের একটু দিবেন কিনা? যে এই যে কমানো হলো, আগে কত ব্যবহার করতে, এখন কত ব্যবহার করতে, বা আগামী 15 দিন 1 মাস পরে, এই তথ্য নিশ্চয়ই আমরা ট্রান্সপারেন্ট থাকতে চাই। সেটা যদি আপনাদের যদি কখনো যদি মনে হয় যে না এত বেশি ছিল কি না, কেন এত বেশি থাকা উচিত হয় নাই, উই ওয়ান্ট টু ফেস দ্যাট। থ্যাংক ইউ। আমরা এটা দেবো। আমরা একটা ট্রান্সপারেন্ট সরকার হতে চাই। বিলিভ মি, কিছু রাষ্ট্রীয় সেনসিটিভ ইস্যু আছে, এর বাইরে একটা ট্রান্সপারেন্ট সরকার হতে চাই। আমরা আপনাদের সব সমালোচনা সবকিছু ফেস করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ।